শুরু করছি বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস। আমি আসিফ মোহাম্মদ আহসানুল হক বিটিআইয়ের এই আয়োজনে থাকছি। আর আমার সাথে বরাবরের মতো একজন স্থপতি, আমাদের আজকের স্থপতি প্রফেসর ডক্টর শেখ সিরাজুল হাকিম, উপল উপল বিভাগীয় প্রধান, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের। দীর্ঘ প্রায় কত বছর, 22-23 বছর ধরে খুলনা বিশ্ববিদ্যালয়। উপল, তোমাকে স্বাগত জানাই। আমাদের এই আয়োজন আমরা করি হচ্ছে স্থাপত্যের শিক্ষার্থীদের জন্য, স্থপতিদের জন্য, নির্মাতাদের জন্য এবং যারা সবাই আমাদের ইউজার যাদেরকে বলি সবার জন্যই আমরা এই প্রোগ্রামটা করি। ধন্যবাদ আসিফ তোমাকে, বিটিআইকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি দেখেছি অনুষ্ঠানটা, আমার কাছে ভালো লেগেছে যে এটা একটা, আমার কাছে মনে হচ্ছে একটা নতুন একটা ডাইমেনশন, একটা আমাদের কমিউনিটিতে একটু আমি বলবো যে একটু বিরলই এখনকার দিনে। সো এটা ভেরি নাইস ইনিশিয়েটিভ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। উপলের গ্র্যাজুয়েশন 2002-তে বুয়েট থেকে, এরপরে কিছুদিন খণ্ডকালীন শিক্ষক হিসাবে এশিয়া প্যাসিফিকে প্রফেসর সিরাজুল হাকিম পড়িয়েছেন। এরপরে উনি ওনার পিএইচডি করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। এর আগে উনি মাস্টার্স করেছেন রটারডামে। তারপর থেকে শিক্ষকতার সাথেই আছেন এবং খুলনার বিভাগীয় শহরের অনেক কিছু স্থাপনার বিভিন্ন অর্গানাইজেশনের সাথে এজ অ্যাডভাইজার, কিছু ক্ষেত্রে কনসালটেন্ট এই হিসাবে কাজ করে যাচ্ছেন। শুরুতে আমরা একটু আলোকপাত করি, যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় আমি বলবো স্থাপত্য ডিসিপ্লিন বাংলাদেশের দ্বিতীয় কোনো স্কুল আর্কিটেকচার পড়ায় যেখানে বুয়েটের পরে। আমি নিজেও ওটার 5ম ব্যাচের ছাত্র। সো আই এম সো লাকি যে এই ব্যাপারগুলি শেয়ার করা আমাদের জরুরি। একটা স্কুল যখন স্কুলটা শুরু হয় তখন আসলে মেইন স্ট্রিমে বুয়েট তো ঢাকায় ছিল, তখন সোশ্যাল মিডিয়া বা কানেক্টিভিটির জায়গাগুলি কম ছিল। তো এইভাবে একটা স্কুল তখন ডিস্টেন্সও আসলে অনেক বেশি ছিল, প্রায় 8-10 ঘন্টা 12 ঘন্টা লেগে যেত যে খুলনা যেতে। স্বভাবতই আমি বলবো কানেক্টিভিটিটা খুব উইক ছিল একজন টিচার যাওয়ার জন্য, একজন স্টুডেন্ট যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা বরাবরই দেখেছি যে টিচারগুলির মধ্যে দেখতাম যে একটা স্কুল খুলবে, তার মধ্যে একটা নেশা স্থপতি তৈরি করবে, বা যেসব স্টুডেন্টরা ভাবতো আমি আর্কিটেকচারই পড়বো, তারাই খুলনায় যেত। এই সিচুয়েশনটারে উপল কিভাবে আপনি উপল তুমি করেই বলি, উপল আমার বন্ধু, এটা নিয়ে একটু আলোকপাত দিয়ে আমরা শুরু করি। না, এটা আমি নিজে খুলনার ছেলে, তো আমাকেও ঠিক একই রকম ট্রাভেল করতে হতো, ঢাকায় যেতে হয়, কারণ আমি বুয়েটে পড়েছি, তোমরা যখন খুলনায় পড়ছো, যদি আমি সেশন জটে ছিলাম 2 বছর পরে পাশ করেছি তোমাদের, তো একই ওই 12 ঘন্টা জার্নি করে যেতে হতো। তো আমি সবসময় আই অলওয়েজ ওয়ান্ডার যে এই যে ছেলেমেয়েরা, তুমি কত দূর থেকে আসছো, তোমার 24 ঘন্টা লাগতো কক্সবাজার থেকে, চিটাগাং থেকে আসতে। ঢাকা থেকে আমরা যখন যেতাম 10-12 ঘন্টা ওয়াজ প্রিটি নর্মাল। কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এই স্যাক্রিফাইসটা, এই অ্যাটিচিউডটা আমার মনে হয় যে ভালো আর্কিটেকচার তৈরি করেছে। কারণ কি, বা ভালো আর্কিটেক্ট তৈরি করেছে। প্রথমে তো আর্কিটেক্ট হতে হবে, তারপর আর্কিটেকচার হতে হবে। কারণ এখন আমরা দেখি এটা খুলনার কিন্তু এখনও রিসার্চ প্রোফাইল, তুমি যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির সাথে দেখবে যে ফোকাসড, কিন্তু এই ডিস্টেন্সটা, কয়েকদিন আগে আমরা কেবলমাত্র পদ্মা ব্রিজ দিয়ে কানেক্টেড হলাম, তার আগ পর্যন্ত কিন্তু এটা একই বিষয় ছিল। তো ঢাকার বাইরে গিয়ে আসলে যখন প্রথমে তৈরি হলো, মানে আমি তো পরে ধরো স্কুল হওয়ার আমি বছর 10 পরে, 10-12 বছর পরে আমি জয়েন করেছি, বাট ওই একই ফিলিং আমরা দেখেছি। তো ছাত্রদের মধ্যে কিন্তু একটা মোটিভেশন ছিল এই জন্যই, কারণ তারা কিন্তু স্যাক্রিফাইস, এটা একটা আসলে কিন্তু, কারণ সে কিন্তু অনেক কিছুই পড়তে হবে। আর্কিটেকচার ইজ নট অ্যান ইজি প্রফেশন, অ্যান্ড যখন আমরা একাডেমিয়াতে যাই, ইট ডিমান্ডস এ লট। ছাত্রদের কাছ থেকে অনেক কিছু কিন্তু চাওয়া হয়, কারণ আস্তে আস্তে তাকে তৈরি হতে হয়, তাই না? 5 বছর লম্বা সময় বাইরে থাকা, খুলনার যে জায়গাটা ইউনিভার্সিটিটা, ওই সাইটটাও কিন্তু অনেক বাইরে শহর থেকে। হ্যাঁ, অনেক কিছু চাইলেও এখনও 7 কিলোমিটার বাইরে শহরের সেন্টার থেকে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ছাত্রদের অবশ্যই একটা লেভেলের খুবই স্ট্রং মোটিভেশন, কারণ বুয়েটে যারা হতো না বা কোনো কারণে স্লিপ করেছে, অনেকেই আছে ইকুয়ালি অথবা ইভেন মোর ট্যালেন্টেড দ্যান বুয়েট স্টুডেন্টস, কিন্তু কোনো কারণে হয়নি। তো তারাও কিন্তু গিয়েছে, ইকুয়ালি শিক্ষকরাও সেম কাজই করেছেন, কারণ শিক্ষকতায়ও যাদের আগ্রহ আছে, কিন্তু স্কোপ তো আসলে একটাই, কারণ বুয়েটই একমাত্র সুযোগ। এখন তো
31-32টা স্কুল হয়েছে, সুযোগ আছে শিক্ষকতার, ছাত্রদের সুযোগ আছে, কিন্তু মোটিভেশনের জায়গাটা আমি বলবো আর্কিটেকচার এমনিতেই মোটিভেশন চায়, খুবই মোটিভেটেড ছাত্রদের পড়তে যেতে হয়। শুধু সিজিপিএ দিয়ে আমরা মনে করি না যে ইটস নট ইনাফ, আর বিভিন্ন ধরনের এক্সাম নেই, অ্যাপটিটিউড টেস্ট নেই। তো আমি বলবো যে শুধু ছাত্রদেরই না, শিক্ষকরাও একই ধরনের মোটিভেশন নিয়ে কিন্তু গেছেন। আমার ক্ষেত্রে অলমোস্ট সিমিলার, কারণ আমি যখন শিক্ষকতায় গেলাম তখনও একই বিষয়, কয়েকটা স্কুল হয়েছে, তখন আহসানুল্লাহ ছিল, এশিয়া প্যাসিফিক হয়তো সেকেন্ড প্রাইভেট স্কুলগুলির ভিতরে আমরা ছিলাম, এই তো 4-5 শাহজালাল ছিল, তিনটা স্কুল, 5টা স্কুল তখন। তো তখনও কিন্তু সেম, মানে জায়গা খুব, মানে খুবই ন্যারো কিন্তু আসলে উইন্ডোটা। তো ছাত্রদের জন্য যেমন এটা আসলে মোটিভেশন দরকার ছিল, টিচারদের জন্য আসলে মোটিভেশন দরকার ছিল। বিশেষত আমার মতো মানুষের যারা ঢাকায় পড়ে গিয়েছে, মোস্টলি তো ঢাকাতেই তারা অ্যাবজর্বড হয়ে যায় বা এখান থেকে বাইরে চলে যায়, তো ফিরে যাওয়া, আমি বলবো যে মোটিভেশন এবং এই স্যাক্রিফাইসটা আসলে সবার ভিতরে অ্যাটিটিউডটা আমরা দেখেছি আর কি। স্কুল তৈরির ক্ষেত্রে আমরা কি সেম কারিকুলাম দিয়ে তখন কি শুরু করি? না, এটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমরা যখন বুয়েটের যে কারিকুলামটা, ওটা হচ্ছে একটা বেঞ্চমার্কের মতো। বুয়েটের কারিকুলামটা হচ্ছে বেঞ্চমার্ক, যেটা আমেরিকা থেকে ওনারা আসলেন, ওনাদের একটা টেক্সাস থেকে একটা কারিকুলাম নিয়ে আসলেন, সেটাকে ওনারা কিন্তু কিছুটা অ্যাডাপ্ট করেছিলেন আমাদের লোকাল সিচুয়েশনের সাথে বা কনটেক্সটের সাথে। তো খুলনাতে যেটা হলো, ওটা যখন খুলনা চলে গেল, ইট ওয়াজ, আই উড সে, কোয়াইট অ্যান এভলিউশন ফ্রম দি অরিজিনাল বুয়েট ভার্সন অফ দি থিং। এবং খুলনাতে কিন্তু ক্রেডিটও বেশি ছিল তখন, মানে যে ক্রেডিটটা তোমরা কমপ্লিট করেছো 210 প্রায় কাছাকাছি, বুয়েট ওয়াজ 190। এর কারণ হচ্ছে অনেকগুলি নতুন কোর্সও দেওয়া হয়েছিল, নতুন নামে দেওয়া হয়েছিল, নতুন অবজেক্টিভ নিয়ে দেওয়া হয়েছিল, যেটা বুয়েটেরটা মোস্টলি ছিল একটু মডার্নিস্ট অ্যাপ্রোচ ও মডার্নিস্ট ফ্রেমওয়ার্কের উপরে তৈরি করা। সেখান থেকে কিছুটা ডিপার্ট করে ওইটা প্রথম, এবং ওই কারিকুলামটা কিন্তু পরে ঘুরে এসে যখন এশিয়া প্যাসিফিকে বা আহসানুল্লাহতে যায়, এশিয়া প্যাসিফিকে এটা বেশি আসে, ওখানেও কিন্তু এটা একটা প্রভাব দেখবে যে খুলনার যে ধরনের কারিকুলাম তোমরা পড়েছো, ওই ধরনের কারিকুলাম কিন্তু এশিয়া প্যাসিফিকেও ছিল, বিকজ আমাদের যে শিক্ষকরা চলে আসলেন, ওনারাই কিন্তু আবার এশিয়া প্যাসিফিকের কারিকুলামটা তৈরি করলেন ওখান থেকে পরে। তো এটা কিন্তু ওই এক ধরনের, আমি বলবো, ডিপার্চার ফ্রম দি অরিজিনাল ইমপ্রিন্ট, অরিজিনাল যে জায়গাটা ছিল ফ্রেমওয়ার্ক থেকে কিছুটা ডিপার্চার। এবং যেমন বেঙ্গল খুব স্ট্রংলি পড়ানো হতো খুলনাতে, কিন্তু বেঙ্গল বিষয়টাতে না, বেঙ্গল আর্কিটেকচার অফ বেঙ্গল, আর্ট বইটা আমরা একটা ফর্মে পড়েছি, আর্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশন, কিন্তু ওখানে গিয়ে আর্টের সাথে অ্যাস্থেটিক্স পড়ানো হলো প্রথম, যেটা কিন্তু বইটার কারিকুলাম অ্যাস্থেটিক্স ছিল না কখনোই, অ্যাস্থেটিক্স অ্যান্ড ডিজাইন নামে ছিল, আলাদা কোর্স কিন্তু। তো এরকম আমি অনেকগুলো জায়গায় তোমাকে বলতে পারবো, স্টুডিওর অ্যাপ্রোচে আমরা দেখতাম, এবং শিক্ষকদের মধ্যে যে মেথোডোলজি, স্টুডিওতে আসলে কীভাবে হাউ ইউ এনগেজ উইথ ইউর স্টুডেন্টস, সেটা আমার কাছে মনে হচ্ছে বইয়ের থেকে একটা লেভেলের ডিফারেন্ট। এই জন্যে একই হলেও, মানে 1-to-1, মানে অ্যাজ এ সর্ট অফ এ কো ক্রিয়েশনের যে এখন এই শব্দটা আমরা খুব বলি এখন, তো আমরা দেখেছি এই এনগেজমেন্টটা অনেক বেশি খুলনাতে ছিল। আমাদের বুয়েটের মডেলটা ডিফারেন্ট, কারণ ছাত্রদেরকে বুয়েট মোর সে, আমি বলবো যে ফ্রিডম অ্যালাউ করতো, যে তুমি নিজে করে নাও। শিক্ষকরা একটু ট্যাসিট, একটু থাকতেন, একটু বাইরে থাকতেন, কিন্তু এখানে গিয়ে দেখলাম একসাথে টেবিলে বসে শিক্ষকরা এত সময় দিতেন ওইখানে, মানে আমরা কিন্তু এটার মধ্যে অভ্যস্ত হয়ে গেলাম, কারণ আমি তো বুয়েট থেকে যাওয়া এবং একই ধরনের মেথোডোলজি দেখেছি স্টুডিওতে, কিন্তু এনগেজমেন্টটা আমার কাছে মনে হচ্ছে এটা মোর আসলে, এখন আমরা যে শব্দগুলি জানি তখন এই শব্দগুলি জানতাম না আমরা, সর্ট অফ অ্যান কো ক্রিয়েটেড আউটকাম, ডিজাইনের যে কাজটা হতো। আমার মনে হয় তোমরা এটা রিকল করতে পারবে যে এটা কিন্তু খুব, আমি বলবো কিছু ডিফারেন্ট, আমরা কিন্তু অলরেডি তখন মনে হয়েছে যে এটা একটা ডিপার্চার ফ্রম দ্য অরিজিন, একই জিনিসের কপি না আসলে এটা। ফ্রম দ্যাট রিয়ালাইজেশন আমি একটু জাস্ট অ্যাড করি 1 মিনিট, বিকজ আমি যখন আমার সেই সিনিয়র শিক্ষকদের সাথে কথা বলেছি যারা বানিয়েছিলেন এই কারিকুলামটা, তারাও যথেষ্ট ইয়াং ছিলেন, কিন্তু তাদের মধ্যে একটা সেন্স অফ এক ধরনের রেজিস্ট্যান্স, বলবো না যে বইটার কারিকুলামটাকে আমি বদলিয়ে ফেলবো তা না, কিন্তু সেটাকে যে আমাদের কিছু মডিফিকেশান দরকার, যেটা বুয়েটের ছাত্ররাও কখনো কখনো মনে করতো, সেটা ওনারা খুলনায় গিয়ে সর্ট অফ একটা সুযোগ পেলেন। ডিসপাইট তারা যথেষ্ট ইয়াং, তারপরেও তারা কিন্তু ওইটাকে রিয়েলি একটা কারিকুলামে পরিণত, সিলেবাস বলতো তখন, তো ওইটাকে ওনারা পরিণত, মানে ওইটাতে বানিয়ে ফেললেন আসলে। তো এইটা আমি বলবো যে একটা মেজর শিফট ফ্রম বুয়েট। আর একটা ব্যাপার আমার মনে হয়, আমি কারিকুলাম পড়লাম, বাংলাদেশে এখন 30-এর বেশি স্কুল আছে, এর মধ্যে কিছু আছে কনসেন্ট্রেটেড ঢাকার মধ্যে, তো খুলনার একটা স্কুল, চট্টগ্রামের স্কুল, রাজশাহীর স্কুল, সিলেটের স্কুল, গোপালগঞ্জের স্কুল,
প্রত্যেকটার আসলে সয়েল আলাদা, প্রত্যেকটার Absolutely. টপোগ্রাফি আলাদা, Absolutely. প্রত্যেকটার আসলে টাচ আলাদা। তো আমার যেটা মনে হয় যে একটা স্কুল, একটা কোর্স কারিকুলাম, তো যারা তৈরি হয়, তো তাদের তৈরি হওয়াটা ওই এলাকা ভিত্তিক একটা এসেন্স তাদের উপরে পড়বেই। কারণ তারা যখন একটা লাইক একটা যেটা তুমি আর্টার করলা যে কো ক্রিয়েশন, যাদের সাথে ডিসকাস করতে যায়, তারা তো ওই সয়েলের, তারা ওইভাবেই কথা বলে। এখন এই সিচুয়েশনে এসে এই মুহূর্তে তো প্রত্যেকটা প্রোডাক্ট অথবা প্রত্যেকটা মানুষ যারা তৈরি হচ্ছে, স্থপতি যারা তৈরি হচ্ছে, ওরা ডিফারেন্ট হওয়ার কথা। এক সেন্সে প্রতিটা স্থপতি এক জিনিস শিখবে, একাধারে প্রতিটা এলাকার স্থপতি একটা ভিন্নতা নিয়ে তৈরি হবে, একটা পার্ট সম্পূর্ণ আলাদা থাকবে। লাইক এই মুহূর্তে যদি পার্বত্য চট্টগ্রামে কোনো যদি স্কুল থাকে, আর্কিটেকচার স্কুল, তার তৈরি হওয়ার মধ্যে একটা রেশিও থাকা উচিত ওই থিঙ্কিংয়ে। এখন যদি আমি কোর্স কারিকুলামটারে খুলনার যদি আলাপ করি, এই মুহূর্তে বিভাগীয় প্রধান তুমি, আমরা কি পাচ্ছি এটা এইভাবে কি তৈরি হচ্ছে? হ্যাঁ, মানে এটা এভাবে বলি, আমরা তো আসলে একটু আসলে একাডেমির বাইরে একটু প্রফেশনাল ফিল্ডেও যাচ্ছি কথাটা নিয়ে, এরকম যে আসলে ওরা যখন করছে ওদের হোয়াটস দ্য ডিফারেন্স, কালেকটিভ ভাবে তো চিন্তা করি সবাই মিলে, এটা নিয়ে একটু। রাইট, হ্যাঁ, আমি বলবো যে এটা আসলে আমরা আমাদের এখন ওই শুরু থেকে 4 নাম্বার কারিকুলামে আছে, আমরা চতুর্থ। তো যেটা আসলে আমরাও কিন্তু উই ট্রাইড মেনি সর্ট, সামটাইমস উই ফেইলড, কখনো কখনো আমরা যেটা করেছি সেটা কাজ করে নাই। তো আমরা এখন চতুর্থ কারিকুলামে আছি, যেটা আমাদের সেকেন্ড ইয়ারের একটা ব্যাচ কেবল 4টা সেমিস্টার শেষ করেছে, এটা রেজাল্ট এখন আসেনি। কিন্তু তুমি যেটা যদি শুরুর প্রশ্নে যাই, যে আসলে যখন আমরা একটা ডিফারেন্ট এলাকাতে একটা স্কুল হবে, মানে আমরা এই জন্য কিন্তু আর্কিটেকচারের অনেক আগে, মানে যদি আমি দেশকে একটা এলাকা মনে করি, রিজিওনালিজম শব্দটা কিন্তু এনেছিলাম। মানে আর্কিটেকচার রিজিওনালিজমের ডিসকোর্সটা আসার কারণই ছিল, কারণ মডার্নিটি বা মডার্নিজম কিন্তু সব কিছুকে ফ্ল্যাট করে ফেলছিল, সবাইকে একই রকম মনে হচ্ছিল, সব প্রোডাক্ট একই রকম, তাই না? সেটা তো হওয়ার কথা না আসলে, তাই না? কারণ এর প্রত্যেকটা প্যারামিটার আলাদা, ক্লাইমেটিক, সোশ্যাল, ইকোনমিক প্যারামিটার আলাদা কিন্তু। সো বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু তারপরে আমি বলবো যে ইট হ্যাজ অ্যান অ্যামেজিং সর্ট অফ ডাইভার্সিটি। সো স্কুলগুলি যখন ডিফারেন্ট জায়গাতে তৈরি হচ্ছে, আমরা ডেফিনেটলি আশা করি যে এইটা রিফ্লেক্টেড হবে, যে তাদের কাজের ভিতরে, তাদের অ্যাপ্রোচে, মেথোডোলজিতে, তাদের ফোকাসে, তাদের গোলে, এগুলিতে কিন্তু ওই বিষয়গুলি আসার কথা, ডিফারেন্সটা বা ডাইভার্সিটি আসার কথা থিঙ্কিং। আর্কিটেকচার পেশা আসলে কিন্তু আমি আবার বলছি দুইটা জিনিস, আমরা এখন গ্লোবাল লোকাল দুইটাই বলি, তাই না? একই সাথে এটা কিন্তু গ্লোবাল সবসময় তাই ছিল, আমাকে সবসময় কিন্তু একটা গ্লোবাল, অবশ্যই আমার দুইটা পা, একটা পা গ্লোবালে থাকে, একটা এখানে থাকে। তো দেশের ভিতরেও থাকলে অবভিয়াসলি এটা তো সেম, যে এখানে একটা গ্লোবাল ডাইমেনশন থাকবে, বিকজ আমরা গ্লোবাল সিটিজেন সবাই, বিকজ ইনফর্ম অ্যাট দ্য সেম টাইম আমরা ডাইভার্সিটিও সিক করছি একই কারণেই, কারণ আমাদের ইউনিক কোয়ালিটিস অ্যাজ হিউম্যান বিইংস, অ্যাজ আর্কিটেক্টস, অ্যাজ সে শেপার্স অফ দি বিল্ট এনভায়রনমেন্ট, আমাদের কিন্তু এটা দেওয়ার সুযোগ আছে। দ্যাট ইজ হোয়ার দ্য বিউটি কামস ফ্রম, তাই না? আমি এক জায়গায় গিয়ে একটা চা খাই সিলেটে, আর আরেক জায়গায় গিয়ে একটা মাংস রান্না খাই, অ্যান্ড উই লুক ফর ডিফারেন্সেস, তাই না? বিকজ সব যদি একই রকম হয়, আর্কিটেকচার কিন্তু এটা খুব সিম্পল একটা জিনিস, এবং সেটাই হওয়ার কথা। এখন খুলনার যদি আসি, খুলনাতে আমরা কিছু জিনিস, হ্যাঁ, খুলনাতে আমরা কিছু ওই যেটা, বিকজ আমাদের আগে যারা করেছেন কাজটা, তাদের ভিতরেও কিন্তু তারা ওটা চিন্তা করেছিলেন। আর খুলনা এখন হয়েছে কি, এখন খুলনার মাটি বা জলবায়ুগত যে চরিত্র, এটা কিন্তু আসলে বেশ ডিফিকাল্ট, কারণ এটা তোমার এটা এক ধরনের, আমি বলবো প্লাবনভূমি না, আমরা কিন্তু আসলে অ্যাক্টিভ জোয়ার ভাটা অঞ্চলের মানুষ কিন্তু আসলে, হ্যাঁ, পানি কেন্দ্রিক। আমাদের একটা বড় ক্রাইসিস হচ্ছে, বা আমি বলবো স্ট্রেংথ হচ্ছে, হুইচ ইজ মানে সেম ক্রাইসিস হয়ে ওটাই তোমার স্ট্রেংথ, পানি আসা, পানি না থাকা, অনেক পানি থাকা, বিভিন্ন রকমের পানি কেন্দ্রিক যে প্রবলেমস আমাদের, যেটা ইটস বেসিক্যালি বিকামিং এ গ্লোবাল প্রবলেম। সেইটা আমরা কিন্তু আমাদের স্টুডিওগুলিতে যখন আমরা করি, তখন আমরা যেমন আমরা একটা ডিভিশন রেখেছি, যে যেমন আরবান এবং রুরাল স্টুডিও, আমরা কিন্তু শুরু থেকে ছিল না ওইভাবে আলাদা করা, হয়তো তোমরা কিছু প্রজেক্ট করেছো, কিন্তু এখন খুব ডিস্টিংক্টলি বলা আছে যে আমাদের ফোকাসগুলি কোথায় হবে। আচ্ছা, তো আরবান ডিজাইনের কিছু স্টুডিও থাকবে, কিছু রুরাল স্টুডিও থাকবে, কারণ আমরা দেখছি যে সেটেলমেন্ট তো শুধু আরবান মানুষের জন্য না, আমরা এখনও 50% লোক আমাদের শহরে থাকে না বাংলাদেশে, আমরা ধরে নিচ্ছি থাকবে 2030-35-এর দিকে 50% মানুষ শহরে থাকবে, বাকিদের কি হবে, সেখানে কারা কাজ করবে?
তাই না? সেইখানে আর্কিটেক্টদের ইন্টারভেনশন থাকবে কিনা। আর তুমি যদি ইকোনমিক টার্মে বলো, দ্যাটস এ বিগ এরিয়া অফ ইন্টারভেনশন, ইটস এ বিগ মার্কেট, আনট্যাপড, যেখানে আমরা কাজ করছি না আসলে। কারণ ওখানে ওর সাথে কিন্তু রিলেটেড, তাই না? সেটেলমেন্ট খুলনা কিন্তু তাই একটা রিলেটেড সেটেলমেন্ট, মানে তুমি আলাদা করতে পারবে না তো আসলে ল্যান্ডস্কেপে যে কোনটা শহর, তাই না? ইউ ক্যানট ডিস্টিংগুইশ, করা যায় না কিন্তু কোথাও। সো এর প্রবলেমও ফেস করে ও। তো আর্কিটেকচারকে দেখার আমি মনে করি যে এখানে এই জায়গাটা আছে এবং আমরা এই জিনিসগুলোকে কিন্তু হাইলাইট করেছি। আরেকটা জায়গাকে আমরা হাইলাইট করছি, যেমন আমরা গত অনেক বছরই কাজ করি, সেটা এখন অনেক ইউনিভার্সিটি করে, অ্যারাউন্ড দি ইস্যুজ অফ, আমরা যখন ডেভেলপমেন্টের যে ইস্যুসগুলো আছে, ওয়াটার আছে, ফুড আছে, গ্লোবাল যে ক্রাইসিসগুলি আসলে আসছে, ইমিনেন্ট যে ক্রাইসিস যেটার মধ্যে অলরেডি আমরা আছি, এইগুলির অ্যারাউন্ডে ডিজাইন ডিসকোর্সগুলিকে চালানো। আমাদের রিসার্চ প্রজেক্ট আছে, আমরা যে ফান্ড পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, কোলাবোরেশন করছি, থিসিস করাচ্ছি, স্টুডিও করাচ্ছি, ওখানে কিন্তু সেম ফোকাসে আমরা চেষ্টা করছি, হুইচ আর অ্যালাইন টু দি গোলস অফ সাস্টেনেবল SDGs আর অ্যাকচুয়ালি। তো এগুলির অ্যারাউন্ডে কিন্তু আমরা ডিজাইন স্টুডিওগুলোকে কিন্তু সাজাচ্ছি, যেটা আমাদের সাথে মোর অ্যালাইন বা আমাদের সাথে মোর যায় আসলে। তো সেই জায়গাগুলিতে তুমি আমার মনে হয় দেখা যাবে যে আমরা যখন ডিজাইন আউটকামে যাচ্ছি বা কাজ করছি, আমরা হয়তো নট ডুইং, আইড সে খুব এক্সেলেন্ট এখনও করছি না, কারণ এখনও দিজ আর থিংস পিপল আর স্টিল লার্নিং। বাট এই জিনিসগুলি কিন্তু আমরা খুব কনসিয়াসলি ছাত্রদের ভিতরে একেবারে ফ্রম দি ভেরি ফার্স্ট ডে আমরা কিন্তু এটাকে ওদের ভিতরে ঢুকিয়ে দিই, ওদের থিঙ্কিংয়ের ভিতরটাকে নাড়ানোর চেষ্টা করছি। তো এটা আমাদের একটা, আমি বলবো যে একটা জায়গা যেটা আমরা খুব ক্লিয়ারলি ওদেরকে বলে দিই যে তুমি কোথায় আছো এবং এই কনটেক্সটটা কীরকম, মানে ক্রিটিক্যাল, এবং সেখানে আর্কিটেক্ট কী করতে পারে, তো তোমার আসলে ভিশন কী হতে যাচ্ছে। এটা আমরা পুশ করি প্রথম থেকে। এটা অনেকদিন ধরেই করছি, কারিকুলাম যেটাই হোক, কিন্তু এখন ওইটাকে খুব, আমরা বলবো যে খুব স্ট্রাকচারভাবে লেখা হয়েছে কারিকুলামে। তো সেটার হয়তো আউটকাম আমরা যেহেতু কেবল সেকেন্ড ইয়ার আছে এখনো বুঝতে পারছি না, হয়তো গ্র্যাজুয়েট বের হলে তোমরাই বুঝতে পারবে যখন কাজ করবে ওদের সাথে। তবে একটা প্রবলেম, এটা ঠিক কারিকুলামের সাথে সম্পর্কিত না, এটা সারা বাংলাদেশেরই একটা ক্রাইসিস। একটা ডাক্তার আসলে একটা অঞ্চলে আসলে যেতে চায় না বা থাকতে চাচ্ছে না, এই এরিয়াতে থাকতে চাচ্ছে না। আর্কিটেকচারাল এডুকেশনেও আমরা তখনও দেখেছি, এখনো আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি যে আমাদের যখন শুরু হচ্ছে, সে যখন একটা থিঙ্কিং নিয়ে স্টার্ট করছে, আলটিমেটলি কনসিস্টেন্টলি অনেক সময় অনেকজন ওখানে কন্টিনিউ করছেন না। এই ডিস্টেন্সের এই ইস্যুটা অথবা সেন্ট্রালাইজেশনের নেগেটিভ ইম্প্যাক্টটা বরাবরই এখনো পড়ছে বলে আমি মনে করি আর কি। আর একটা জিনিস নিয়ে একটু উপর যদি আলাপ করি, যে আমরা আসলে এই মুহূর্তে তোমার সুবিধা, ছাত্র তৈরি করো, প্রফেশনাল প্র্যাকটিসও করো, এবং 22 বছর ধরে এটা চারটিখানি কথা না, মোটামুটি এখন একটু বুড়া হয়েছে আর কি। তো এই মুহূর্তে এই আর্কিটেক্টগুলি কতটা প্র্যাকটিক্যাল, কতটা রিজনালি কনসার্ন, আমি পড়াচ্ছি আর আমি কি দেখছি, এটা একটা সাথে যদি একটু বলো যে মানে আমরা কতটা রেসপন্সিভ। রাইট রাইট। না, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, এই যে রেসপন্সিভনেস। কারণ আমরা সেটাই তো চাচ্ছি আসলে, যে প্রজেক্টগুলি আমাদের ভালো হচ্ছে, যেটা আমরা আসলে উইন করছে বাইরে গিয়ে, ওটা কিন্তু রেসপন্সিভনেসের উপরেই করে। কারণ কতখানি আসলে সাইটের সাথে, ওই কনটেক্সটের সাথে, ওই মানুষের সাথে, সোশ্যাল সিস্টেমের সাথে, ইভেন তুমি একটা অ্যাপার্টমেন্ট অ্যাওয়ার্ড ডিজাইন করে অ্যাওয়ার্ড পেলে, সেটা তো ওই ফ্যামিলির একটা সাথে রেসপন্সিভ হতে হবে। ফ্যামিলি শুধু নট অনলি নিডস, অ্যাসপিরেশনস, ডিজায়ার্স, মেমোরিজ, কানেক্ট ব্যাক অ্যান্ড ফোর্থ। তো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। রেসপন্সিভনেস খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে প্রশ্নটা করলা, এটা আমি বলবো যে আমরা বেসিক্যালি এটাই শেখাচ্ছি, এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করাচ্ছি প্রজেক্টগুলি। যেটা আবার বলছি, আমরা একটা ইমিডিয়েট সাইট, আগে একটা খুব আমরা কনসেপচুয়াল সাইটে কাজ করতাম, তাই না, যে একে দিয়ে বলতাম যে ইভেন ফার্স্ট ইয়ারে আমরা এখন কিন্তু উই আস্ক স্টুডেন্টস টু গো আউট, সে ও যদি একটা প্যাটার্ন স্টাডি করতে যায়, একটা লিফের স্ট্রাকচারাল সিস্টেম স্টাডি করতে যায়, তাহলে হি হ্যাজ টু ব্রিং অ্যান্ড ফাইন্ড এ রিয়েল লিফ, রাইট, ফ্রম এ কনটেক্সট, ফ্রম সামহোয়ার, একটা গাছের তলা থেকে হোক, তাই না। একটা ডাস্টবিন থেকে সে যদি প্লাস্টিক নিয়ে এসে বলে যে আমি এটা দিয়ে একটা ইনস্টলেশন করবো, তাই না, একটা প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে, তাহলে সে কিন্তু অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে যে ডাস্টবিন এবং ডাস্টবিনের বাইরে আমরা প্লাস্টিক ফেলছি, হুইচ ইজ মানে ওর্স ফর দি এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো এটা কিন্তু রেসপন্সিভনেস, তাই না, এবং রেসপন্সিবিলিটি অ্যাট দ্য সেম টাইম। তুমি দায়িত্ব নিয়েও কাজ করছো এবং তুমি রেসপন্ড করছো, হাউ ইউ সে নো টু দোজ, অর create something new, or do something creative out of those things, যেটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে দ্যাটস এ মেসেজ টু দি ওয়ার্ল্ড। তো
তো আমরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে এটা এখন অ্যাবস্ট্রাক্ট নাই, ওই যে আগে যেরকম আমরা 10x10 আচ্ছা বলতাম যে 4টা সার্কেল দিয়ে যেটা কম্পোজিশন করে আনো, আমরা করে আসছি, এটা হ্যাঁ। হ্যাঁ আমরা সবাই করেছি, ওগুলো অ্যাবস্ট্রাক্ট কিন্তু। তারপরে আমাদের ঢাকার কিছু প্র্যাকটিস আছে স্কুলের ভালো, যেমন বুয়েটের একটা প্র্যাকটিস খুব ভালো ছিল যে হ্যান্ডস অন করা, রিয়েল লাইফ ফার্নিচার তৈরি করা, রিয়েল লাইফ একটা ইনস্টলেশন, তখন কেউ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করে, ওইটার বানাতে শেখে, ওটাকে নিজেই মোল্ড করে, অ্যাট দ্য সেম টাইম ওটা থেকে অ্যাস্থেটিক্স তৈরি করে। এইটাও আমরা যেমন গত কয়েক বছর ধরে ইন্ট্রোডিউস করেছি। রিয়েলি আমরা এটা একটু ল্যাক করছিলাম যে নিজে হাতে বানানো জিনিসটা, তো এটাও আমরা অ্যাড করেছি, ফার্স্ট ইয়ার থেকে অ্যাড করেছি। পজিটিভ জিনিস ঢুকে আমরাও যখন ইভেন্ট পাস করে আসি, আমরা আসলে জানতাম না, নেপথ্যের গল্পটা জানতাম না কখনো, যে একটা জিনিস ম্যানুফ্যাকচার হচ্ছে, এটা আসলে কারা তৈরি করে, কিভাবে তৈরি করে, প্রসেসটা জানতাম না। ইভেন যদি একটা বাড়ির কথাই বলি, যে এটা যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন ঢুকলাম, আসলে যে এর মধ্যে যে কতগুলি প্রফেশনালস আছে, অসংখ্য প্রফেশনালস, যে একটা কাঠে নেইলিং কে করবে, এটার জন্য প্রফেশনাল, এই জিনিসটা হাতে কলমে। হ্যাঁ, আমরা এটা দুইভাবে করছি, মানে বলছি আমরা ওই যে বললাম কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে, যন্ত্রপাতি বাজেটের কিছু অভাব থাকে, যেমন একটা ডিজিটালি ফ্যাব্রিকেট করা, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা তো আমরা যখন আমরা নিজের হাতেই করছি, ম্যানুয়ালি ফ্যাব্রিকেট করছি, একটা ডিজিটাল ফ্যাব্রিকেশনে কিন্তু আমরা প্রথম থেকে, যেমন এবছর থেকে আমরা হয়তো ওইটাকে মেইন স্ট্রিম করবো, মানে ওইটা থেকে দু একটা প্রজেক্ট আমরা ডিজিটাল ফ্যাব্রিকেশন থেকেও প্রজেক্ট জমা নিব। তো এটাও আমরা, তো তাহলে হচ্ছে কি ফার্স্ট ইয়ার প্রজেক্ট শুধু হাতেই করবে এরকম না, মানে ফার্স্ট ইয়ার থেকে, ফ্রম ফার্স্ট ইয়ার অনওয়ার্ড। তো কিছু ক্ষেত্রে আমরা এটাকে ম্যান্ডেটরিও করে দিচ্ছি, যাতে সে সবগুলি টুলের মধ্যে সে যেন, মানে স্কিলটাও তো আসলে দরকার, আর্কিটেক্টকে তো ইভেন্চুয়ালি বানাতে হবে, তাই না? মানে আর্কিটেকচারের কাছে কোয়েশ্চেন অফ মেকিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সো সেক্ষেত্রে ওইটাও আমরা হচ্ছে ইন্ট্রোডিউস করছি আর কি রিসেন্টলি। লার্নিং, আমরা ল্যাটারালি শিখছিও, অনেকের কাছ থেকে নিচ্ছিও, আমরা যে একাই ভেবে করছি এরকম না, আমরা নিচ্ছিও আইডিয়া, আমাদের আইডিয়া অনেকে নিয়েছে, আমরাও নিচ্ছি, ট্রাইং টু লার্ন। হ্যাঁ, তো ওই কারিকুলামটাই চলছে আসলে এখন, যেটা বললাম আমি শুরু থেকে। এই প্রোগ্রাম শুরুর আগে একটু কথা হচ্ছে, উই আর টকিং অ্যাবাউট 3R, রাইট, আবার যদি একটু গল্প করি, তিনটা জিনিস আর কি। হ্যাঁ, আমরা যেহেতু আমি রেসপন্সের কথা বললাম, সাথে আরো কিছু ইস্যুস আছে। একটা আমরা বলেছিলাম যে একটা রেসপন্সিভনেস, আরেকটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি, হুইচ ইজ বেসিক্যালি সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। আর আমরা দুইটারই কিন্তু ধারক প্রভাব। পরিবেশে যখনই আমরা গিয়ে একটা কোথাও একটা মাটিতে একটা গর্ত করি একটা ফুটিং বসানোর জন্যে, এটা কিন্তু তখনই আসলে রেসপন্সিভনেসের থেকে রেসপন্সিবিলিটির কোয়েশ্চেন চলে আসে, যে আমি যা করছি আমি শিওর যে এটা যা ছিল সেটার থেকে আরও খারাপ কিছু হচ্ছে না। ওকে, আমি হতে পারছি তো, মানে এটা আসলে গ্লেন মার্কেট বলেছিলেন অনেক আগে, যে টাচ দি আর্থ জেন্টলি। হ্যাঁ, এটা মারিও বোটা বলেছেন, এথিক্স অফ বিল্ডিংস, এগুলো কিন্তু সিমিলার। মানে এগুলো কিন্তু আমরা কিন্তু মানে অনেক জায়গা থেকে মানে এখন বিশেষত যে সময় আসছে, আমরা আসলে যেটুকু বানাচ্ছি, অনেক সময় আমরা অনেক ইন্টারেস্টিং এক্সাম্পল জানি বাইরের, যে কিছু না করেও মানুষ আর্কিটেক্টটা কনসালটেন্সি নিয়েছে, তারা কাজ করে বলেছে না এখানে কিছু হবে না, মেবি দিস প্ল্যান্টেড 2 trees, কিছু জিনিসকে ফেলে দিয়েছে ইভেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য কনসালটেন্সি, বিকজ দ্যাট ইজ হোয়াট উই আর। কারণ যখনই আমরা রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করবো, এটা আমার কাজ এবং প্রকৃতির জন্য ঠিক করলাম কিনা, আমার কাজটা কি সোশ্যাল কোনো একটা সিস্টেমকে ডিস্টার্ব করছে, প্রকৃতিকে ডিস্টার্ব করছে, এই কোয়েশ্চেন কিন্তু খুব সিম্পল কোয়েশ্চেন, কিন্তু অনেক দায়িত্ব নিয়ে করতে হবে। সো ওইটা চলে আসবে। আর রেসপন্সিভনেস ইজ হাউ ইউ রেসপন্ড টু ইউর কনটেক্সট, তোমার বিল্ডিং, তোমার আরবান ডিজাইন, বিল্ডিং ফর্মে হতে পারে, খুব ডিটেইলিং হতে পারে, ইভেন আমরা কি ম্যাটেরিয়াল ব্যবহার করছি, কতখানি আমি লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করছি, কতখানি আমি আসলে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ব্যবহার করছি, এগুলো কিন্তু ওখান থেকে আসবে। আর তৃতীয়টা হচ্ছে, আর 3 নাম্বারটা হচ্ছে রেজিলিয়েন্স, কারণ এটা হচ্ছে সর্ট অফ আওয়ার গোল, বিকজ আমরা রেজিলিয়েন্সকে টার্গেট করি, যে আমি যদি এভাবে কাজ করি, উইল বিকাম রেজিলিয়েন্ট টু ইকোনমিক থ্রেটস, তাই না, সোশ্যাল, আই মিন কী ধরনের চেঞ্জ, যেগুলি হচ্ছে এক ধরনের ড্রাস্টিক চেঞ্জ হয় সোসাইটিতে, যেটা আমরা এখন দেখছি, কিন্তু যার আউটকাম খুব একটা ভালো না কিন্তু, তাই না, আর এনভায়রনমেন্টাল ড্রাস্টিক চেঞ্জ, যেগুলো বিগ চেঞ্জেস। তো রেজিলিয়েন্সটা আমাদের জন্য আমি মনে করি যে খুব দরকারি জিনিস। তো তিনটা, আর মানে রেসপন্সিভনেস, রেসপন্সিবল অ্যান্ড রেজিলিয়েন্স। আমি পার্সোনালি এটা আমার নিজেরা, আমি এটা বলিও ক্লাসে, এবং আমরা মোরাললেস এটার অ্যারাউন্ডেও ওই কারিকুলামের যে আমাদের যখন থিমেটিক যে জায়গাগুলি তৈরি করা, বেসিক্যালি এই কথাগুলি আছে আমাদের গোলস যখন বলা আছে, ওইটার হিসাব করেই আসলে কোর্সগুলিকে ডিজাইন করা। ওকে, শিক্ষক হিসাবে যখন টোটাল কমিউনিটিটাকে দেখি, একটা সুবিধা আছে আসলে শিক্ষকদের,
যে কোনো একটা জায়গায় বসে দেখার সুবিধাটা আমি বলবো অনেক ওয়াইড অ্যাঙ্গেল আর ন্যারো অ্যাঙ্গেল দুইভাবেই টিচাররা দেখার সুযোগ আছে, যেহেতু প্রতিনিয়ত সে পড়াচ্ছে, প্রতিনিয়ত প্রফেশনাল বের হচ্ছে, আর সে তো নিজেই স্থপতি। সেই হিসাবে চিন্তা করলে ওভারঅল আমরা আর্কিটেক্টরা ইন ইন কসমোপলিটন অর ইন রুরাল এরিয়াজ আমরা যেখানেই কাজ করছি, আমরা সোশ্যালি, এনভায়রনমেন্টালি, কালচারালি এইসব ইস্যুসগুলির যে ইম্প্যাক্টটা নিয়ে আমরা কাজ করি না, এটার ইম্প্যাক্টটা নিয়ে কাজ করার জন্য একাডেমিতে কিভাবে তৈরি করি, আমরা অনেক কিছু নিয়ে আলাপ করেছি, কিন্তু কতটা করি বা আমরা কি করছি কিনা এজ এ টিচার, তোমার চিন্তাটা কি? ইম্প্যাক্ট, আসলে ইম্প্যাক্ট দেখতে হলে তো মেজার করতে হবে একটা কাজকে। যে কোনো কাজ যখন আমাদের কাজের যে কোনো ইম্প্যাক্ট যদি আমাকে বুঝতে হয়, তাহলে একটা মেজারেবিলিটি লাগবে কাজটাকে, মেপে বলতে হবে যে হোয়েদার ইটস মেকিং অ্যান ইম্প্যাক্ট অর নট। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে মানে কাজের শেষে এটা। আরেকটা হচ্ছে শুরু থেকে আমরা যদি স্টেক হোল্ডার বা দের নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমার আসলে রিস্ক অনেক কমে যায়। আমরা যখন শুরু করি কাজটাকে, বিশেষত 4th ইয়ার অ্যান্ড অ্যাভাব, 4th ইয়ারে যে আমাদের কিন্তু করি আমরা এই কাজটা, এটা যদি আমরা আরও আগে শুরু করতে পারি কোথাও, যদিও আমি মুখে বলছি, এটা এমন না যে এটার জন্য আমি কারিকুলাম অনেক বদলিয়ে ফেলেছি, কিন্তু এই যে যেটা আমরা শুরুতে যেটা দিয়ে শুরু করলাম, যে ক্রিয়েট করার অ্যাটিটিউড, আমরা একসাথে কাজটাকে করতে পারি কিনা, এটা কিন্তু গ্লোবালি তাই বলা হচ্ছে। কারণ আমাদের অনেক ডিজাইন কিন্তু ভালো ডিজাইন, মানে আর্কিটেকচারাল টার্মে এক্সেলেন্ট, তাই না, ফর্মাল টার্মে এটার আর্টিকুলেশন, তাই না, ম্যাটেরিয়ালিটি, এটার যে স্পেশাল কোয়ালিটি, সব ফ্যান্টাস্টিক, কিন্তু অনেক প্রজেক্ট কিন্তু আজকের থেকে না, আমাদের মাস্টার প্রজেক্টদের, আর্কিটেক্টদের প্রজেক্টও কিন্তু ফেল করেছে, বিকজ এটা ওখান থেকে আসে নাই। সো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমরা যদি আমাদের রাইট স্টেক হোল্ডার, সবসময় কমিউনিটি ক্যানট, হয়তো কমিউনিটি কোথাও কোথাও স্টেক হোল্ডার না, আমার ক্লায়েন্ট, ইভেন একজন সিঙ্গেল ক্লায়েন্ট, তাকে আমরা কতটুকু বুঝি, তার সাথে কতখানি আমরা এনগেজড হই, তার কতখানি আমরা ফিডব্যাক হচ্ছে আসলে আমার প্রসেসের মধ্যে ইনক্লুড করি, সেটা একটা। আর উই হ্যাভ লটস অফ টুলস দিস ডেজ, তাই না, মানে আমাদের এখন কিন্তু অনলাইন অফলাইন বিভিন্ন রকম টুল আছে, আমরা এটা দিয়েও কিন্তু বের করতে পারি। তাহলে কিন্তু আমি মনে করি যে এটার রিস্কটা কমে যাবে শুরু থেকে, যদি আমরা প্রসেসগতভাবে বলি। আর প্রোডাক্ট বের হলে সেটাকে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জন্য উই হ্যাভ আদার সর্টস অফ টুলস, যেটা দিয়ে আমি এটাকে মাপতে পারি। তার মানে এগুলোকে অ্যাপ্লাই করা যায় স্টুডিও। যেমন আমরা সেকেন্ড ইয়ারে, আমরা এটা এখন মনে হয় সবাই করে, আমি জানি না অন্যরা করে কিনা, আমরা প্রায় বছর 8-10 আগে সেকেন্ড ইয়ারে যখন আমরা লাইটিং ভেন্টিলেশন শিখাই, তখন আমরা একবার ঠিক করলাম যে, মানে আমরা এটা ডিপার্টমেন্টে আলাপ করলাম যে আমরা, কারণ আমরা তো মুখেই বলি যে লাইটিং, একটা স্পেসের লাইটিং ঠিক হচ্ছে, কী করে বুঝবো, এটা তো আমি ইন্টুইশন থেকে বলছি, বাট উই হ্যাভ টুলস যেটা আমি মাপতে পারি কত লাক্স লাইট আছে এখানে, ইভেন উইন্ডোর পজিশন, সাইজ ঠিক আছে কিনা। সো তখন আমরা বললাম যে সেকেন্ড ইয়ারে শুধু ইটস নট ইনাফ। সো এটাকে যদি আমরা ওই ক্লাইমেট অ্যান্ড ডিজাইন কোর্সকে স্টুডিওর সাথে ট্যাগ করে দেই এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, ও কিন্তু সিমুলেশন, এখন তো সিমুলেশন করতেই হয়, তাই না, ইন্ডাস্ট্রিতে তো ম্যান্ডেটরি মনে হয় দিতে হয়, তাই না, ম্যান্ডেটরি। এটা কিন্তু 8-10 বছর আগে আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে বিভিন্ন টুলসের সাথে এক্সপোজ করিয়েছি। সো এটা একটা সর্ট অফ এ ম্যান্ডেটরি থিং, যে এটা করতেই হবে। যখনই ওই লাইটিং এগুলো স্টাডি করবে একটা বিল্ডিং, একটা ইন্টেরিয়র, প্রথম প্রজেক্টগুলি ইনিশিয়ালি ওইটা কিন্তু করে দেখবে whether it's working or not, or lighting and ventilation ঠিক হচ্ছে কিনা। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে টু অ্যাকচুয়ালি মেজার দ্য ইম্প্যাক্ট, যে আমি যা ডিজাইন করলাম সেইটা একটা কিছু দিচ্ছে কিনা আসলে। 4th ইয়ারে আমরা এরকম করেছি, কিছু মেজারেবল করেছি, মেথোডোলজিতে আমরা কিছু ইন্ডিকেটর সেট করেছি, যে এটা দিয়ে আমরা আসলে আমাদের কাজটাকে মাপতে পারবো। যদি এইগুলো অ্যাচিভ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে আমরা যে অবজেক্টিভ সেট করেছিলাম কাজের ডিজাইনের, সেইটা ফুলফিল হচ্ছে। তো এক ধরনের অবজেক্টিভ ড্রিভেন কাজ যদি আমরা করতে পারি, একাধারে হচ্ছে রাইট, একাধারে খালি চোখে যে আসলে আমাদের মাস্টার যাদেরকে বলি বাংলাদেশের বাইরের, ওনাদের তো আসলে এই টুলস মেজারমেন্ট কিছুই ছিল না, কিন্তু প্রজেক্টগুলি কেন এটা ইন্টেনশন, বিকজ দে আর হাইলি, আই উড সে স্ট্রং ইন্টিউশনাল পিপল, বিকজ ট্যালেন্টেড লোকজন এরকমই হয়। আর্টিস্টদের কি কোনো ফর্মুলায় চলে, ওরা সেম জিনিসই ওরা বুঝে নেয়, ওরা একটা নিজের মতো করে বুঝে নেয়। আবার অনেকেই ফেল করেছে, কর্বুজের মানুষের প্রচুর ফেলিওর, তাই না, প্রচুর ফেলিওর প্রজেক্টের ভিতরে। তো ইট হ্যাপেন্ড। তার সময় সে, তার যে ম্যাক্সিমাম, আমার ধারণা যদি এখন হতো, আমার ধারণা ওরা সবাই একটা লেভেলে এগুলিকে ব্যবহার করতেন, প্রসেস ব্যবহার করতেন, ওই টুলসগুলিকে আমি শিওর যে ওনারা ব্যবহার করতেন। অনেকে আমার ধারণা করেনও, আমাদের যারা কাজ করছেন আর কি। আমি জানি না অ্যান্সারটা হলো কি না। একটু তোমার কথা একটা জিনিস বের হয়ে আসছিল, ক্লায়েন্ট শব্দটা। আসলে স্থপতিরা, আমাদের তো আনবিল প্রজেক্ট আছে, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আমাদের প্রজেক্টগুলি আমরা তো চাই তৈরি হোক। তো তৈরি হওয়ার মধ্যে আমাদের দুইটা জিনিস কাজ করে,
আমরা খুব সুন্দর একটা আসলে আউটকাম চাই, অবভিয়াসলি। অথবা আমরা অলওয়েজ কি অনেক বেশি টেনশন করছি আউটকামটা নিয়ে, এইটা আর অর দি জার্নি, এটা নিয়ে মনে হয় একটু কথা বলা যেতে পারে। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে কয়েকটা ডাইমেনশনে বলা যায়। মানে আমাদের অনেক এখনকার অনেক মানে অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্টের প্রজেক্ট আছে, যাদের প্রজেক্ট কিন্তু সেই অর্থে আমি বলবো যে খুব ফটোজেনিক না, খুব মানে ওই অর্থে বিউটিফুল না, কিন্তু তাদের যে ইম্প্যাক্ট তৈরি করেছে যে সোসাইটির জন্য, যে প্রসেস ফলো করেছে। যেমন দুইটা ঘটনা ঘটে। আমি একটা 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 পার্ক ডিজাইন করলাম, কথার কথা একটা বিল্ডিং ডিজাইন করলাম, যেটা এমন একটা প্রসেস ফলো করেছে যে কিছু মানুষ যারা এটাকে ফলো করেছে তাদের ভিতরে কিছু চেঞ্জ হয়েছে অ্যাজ ক্লায়েন্টস, কারণ ওই প্রসেসটা তারা এটা জানতো না। তো ইটস সর্ট অফ অ্যান ইটস সামথিং লাইক অ্যান আর্টিস্টিক ডিলাইট। যে প্রসেসটা যখন আমি জানি একটা আর্ট কী করে তৈরি হয় এখানে, তখন কিন্তু একটা সেন্স অফ ডিলাইট তৈরি হয়, আমি জানি কী করে এটা তৈরি হয়। তো 100-র ভিতরে 2জনও যদি হয়, আমি বলবো এটা একটা আর্কিটেক্টদের অ্যাচিভমেন্ট ওই অর্থে। আর দ্বিতীয় অর্থে যে ইম্প্যাক্ট তৈরি করছে যখন, এটা অনেকেই করে এখন। যেমন গ্লোবালি আমি মনে হয় সম্ভবত ফার্মটার নাম ভুলে গেলাম, আমেরিকার একটা ফার্ম আমরা স্টাডি করছিলাম মাঝখানে, যে ওরা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট মাপে। মানে ওরা একটা প্রজেক্ট থেকে, কারণ এখন তো সব কিছু মাপা যায়, কি পরিমাণ এমপ্লয়মেন্ট হলো, কি পরিমাণ মানুষ একটা হসপিটাল থেকে কি পরিমাণ মানুষ সুস্থ হলো, কি পরিমাণ লোকাল হ্যাঁ ম্যাটেরিয়াল ফুটপ্রিন্ট কত কমলো, এগুলোকে সব ম্যাট্রিক্সে নিয়ে আসছে। তো ওরা বলতে চাচ্ছে এটাই সম্ভবত প্রফেশনের ফিউচার, যে আমরা যদি দেখতে পাই যে আমি আসলে কি ইম্প্যাক্ট তৈরি করছি, ইট ইজ পসিবল। মানে একটা টুল বানালে আমরা কিন্তু করতেই পারি, প্রত্যেকের প্রজেক্টে এটা আছে। হ্যাঁ, তো এটা দিয়ে হয়তো বলছে যে এটা দিয়ে হয়তো মানুষ কাজ পাবে কিছুদিন পরে, বিকজ সে কত ইম্প্যাক্ট তৈরি করতে পারছে তার প্রজেক্ট দিয়ে, বা কতখানি সে রেসপন্সিবিলিটি বা রেসপন্সিভনেস শো করছে। সো দিস আর মেজারেবল অ্যাকচুয়ালি। তো ওই অর্থে আমার কাছে মনে হয় যে এটা আমার মনে হয় যে এটা সম্ভব। মানে এটা মানে আমি মনে করি না যে এটা করা যাবে না এখনকার সময়, এটা রিয়েলি করা সম্ভব। আমি বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে পরের দিকে একটু কথা বলবো। একটু আগে ক্লায়েন্টের কথা তুলে যে কথাটা বলতে গিয়েছিলাম অন্যদিকে চলে গেলাম। কদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটা লেখা দেখছিলাম, একজন শিক্ষক, আমি জানি না নাম উচ্চারণ করেই ফেলি, হ্যাঁ, শোয়েব ভুইয়া, এশিয়া প্যাসিফিকে পড়েন। শোয়েব ভাই আমার খুব প্রিয় মানুষ। শোয়েব ভাই, জি জি। উনি প্রায়শই ছাত্রদের জন্য একটা দুইটা পোস্ট দেন, খুব সুন্দর, ছাত্ররা এটা করো আমার। ওনার লাস্ট একটা পোস্টে আরেকজন টিচার লিখেছেন, আমরা তো প্রতিনিয়ত বিল্ডিংগুলি দেখতে পাই সোশ্যাল মিডিয়াস, বিভিন্ন পত্রিকায়, ইন্টারন্যাশনাল জার্নালস, বা আগে যেটা আমরা বই ঘাটতাম, একটা বই লাইব্রেরিতে যে কটা মিডিয়াতে চলে যায়, ইলেকট্রনিক মিডিয়াতেই পাই আমরা। প্রতিনিয়ত আমরা প্রজেক্টগুলি দেখছি, রিড করব কি করে? একজন বলল এই প্রজেক্ট রিড করার উপরে কোনো কি গাইডলাইন আছে? আরেকজন শিক্ষক, ওর নামটা ভুলে গেলাম, আর কি, তাও এশিয়া প্যাসিফিক, ও এখানে লিখলো যে শোয়েব ভাই, এই আর্কিটেকচারাল প্রজেক্ট রিড করার কোনো কোর্স করা উচিত। আমি প্রজেক্ট দেখছি, আমি বলছি ভালো, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রজেক্ট দেখছি, আমি বলছি এটাই অমুক ধরনের বিল্ডিং, এটাই হওয়া উচিত সোশ্যাল বিল্ডিং। আমরা তো ডিসিশনে চলে আসতেছি, একটা ছেলে, একটা বাচ্চা বা আমার মতো কম জানা মানুষ, আমরা দেখেই ডিসিশন, ও শুধু কি ফর্মটা রিড করবে আসলে, তাই না? বা একটা ইমেজকে রিড করবে কিনা খালি, হ্যাঁ, কিভাবে একটা প্রজেক্ট রিড করবে। তো আমি শোয়েব ভাইয়ের কথার রেফারেন্সে আমি তোমাকে রিকোয়েস্ট করতে চাই, একাডেমিতে প্রজেক্ট পড়ানোর, প্রজেক্ট কিভাবে পড়বো এটা একটা কোনোভাবে দেয়া যায় কিনা, একটা প্রফেশনাল ফিল্ডে আসার আগে, বা এখন তো ফার্স্ট ইয়ার থেকে যে ডটের কাজ করছে, সে দেখতেছে গ্ল্যান মার্কেটের প্রজেক্ট, সে দেখতেছে সবচেয়ে কন্টেম্পোরারি এয়ারপোর্ট, সে দেখতেছে এটা। তো দেখে স্বভাবতই আমরা যেটা দেখি সেটাই কিন্তু রাতে প্রায়শই স্বপ্নে দেখি। আমার মাথায় যে জিনিসটা তৈরি হচ্ছে, এটার জন্য আমাকে একটা গাইডলাইন দেওয়া দরকার মনে হয়। আমি বুঝতে পারছি। এটা আমরা এখন যেটা করি যে ওই যে একটা ক্রিটিক্যালিটি তৈরি করতে হয় আসলে, মানে প্রসেস অফ ক্রিটিক। মানে একটা জিনিসকে আমরা তো ফেস ভ্যালুর উপরে নিতে পারি না, যে কোনো জিনিসকে। মানে আমি একটা নাইস লুকিং পারসন, আই মে নট বি লাইক দ্যাট অ্যাজ এট এ পার্সোনাল লেভেল। সো একজন মানুষকে বা তার কাজকে, যে কোনো একটা আর্কিটেকচারকে আমার মনে হয় যে ক্রিটিক্যালি নেওয়াটা খুব জরুরি। মানে এক ধরনের মানে কোশ্চেন করে নেওয়া। তো আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলে পড়াই, একেবারে ইনিশিয়াল লেভেলে আমরা পড়াই না। কিন্তু আমার মনে হয় ইটস এ নাইস সাজেশন যে আমরা এটা হয়তো ডিজাইন শুরু করার থেকেই আমরা পড়াই না তা না। আমরা যেমন আর্ট ক্রিটিসিজম আমরা যেমন আর্টের ফার্স্ট ইয়ারেই পড়াই। হাউ ইউ লুক অ্যাট এ পিস অফ আর্ট, ইটস নট দি ডেসক্রিপশন দ্যাট ম্যাটার্স,
পিছনের গল্পগুলি কি, আরও পিছনে পার্সোনাল লেভেলের মোটিভেশন কি, কারণ আর্ট তো খুব পার্সোনাল জায়গা থেকে তৈরি হয়। কারণ আর্ট তো শুধু আমাদের মতো না যে ক্লায়েন্ট ব্রিফিংয়ের পর আর্ট তৈরি হয়, আর্ট আমার ব্যক্তিগত ব্রিফিংয়েও তৈরি হয়। তো সেখানে কখন অ্যানালিসিস অংশটা আমি কী করে আসলে অ্যানালিসিস করবো, ক্রিটিক্যাল অ্যানালিসিস আমি কী দেখবো, কোয়েশ্চেন করবো, হোয়াট ইফ, যেগুলো ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স, এটা না হলে আর কি হইতে পারতো, তাই না? এবং ওইটা কার জন্যে, ফর হোম, আদৌ এটা পারপাস সার্ভ করছে কিনা, এই প্রশ্নগুলো আমরা ইনিশিয়ালি এখন কিন্তু যখন আমরা আর্টিস্টিক প্রসেসে পড়াই আর একটা অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা এটা পড়াই যে কী করে একটা ক্রিটিক্যাল রিডিং করতে হবে অফ এ বিল্ডিং, অফ এ প্রজেক্ট। এবং কোন জিনিস, যেমন আমরা ছোটোবেলায় করতাম কি কেস স্টাডিজ, দে মিন নাথিং, বেসিক্যালি কেস স্টাডিজ ওয়াজ জাস্ট মেয়ার ডেসক্রিপশন অফ থিংস, কোনো কোয়েশ্চেন নাই, এটার কোনো ভ্যালু জাজমেন্ট নাই। কিন্তু যেটা আমি বলবো এটা শুধু আমাদের কেস স্টাডিতে ক্লায়েন্ট স্টেটমেন্ট ছিল না, একটা কেস স্টাডিতেও মানে আমি কেস স্টাডি করছি, আমি দেখছি আচ্ছা এত স্কয়ার ফিট, এতটা সিঁড়ি আছে, এই ম্যাটেরিয়াল, এই এটা, কিন্তু আসলে একটা ম্যাটেরিয়াল হতে পারে, তার পরের প্রশ্নটা ম্যাটেরিয়ালটা কোথাকার। অ্যাবসলিউটলি, হ্যাঁ, আমরা ক্রস ভেন্টিলেশন সব কেস স্টাডিতে দেখছি, ক্রস ভেন্টিলেশন হবে কিনা, আসলে লোকেশনটা কোথায়। অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা হচ্ছে কনটেক্সট বেসড। এইটা কিছুটা আমি বলবো যারা কমিউনিটি আর্কিটেকচার করছে, যারা একটা অল্প ছোট একটা ব্যান্ড কাজ করছে, কবির ভাইরা করছেন, অনেক ছাত্ররা করছে, আমাদেরও দু একজন করছে এখন, ওদের আমি বলবো যে যেহেতু ওই যে আবারও বলছি, যেহেতু ওদের কিন্তু প্রসেসের একটা বড় অংশ হচ্ছে শেয়ারিং, ও শুধু কিন্তু নট অনলি ও কাজ করছে একসাথে, ও যখন শেষ করছে সেটাও কিন্তু শেয়ার্ড হচ্ছে উইদিন দ্যাট বিগার কমিউনিটি অর দ্যাট ক্লায়েন্ট গ্রুপ, যে একজন ব্যক্তিও হয়, ওখান থেকেও কিন্তু কিছু ফিডব্যাক আসে, এবং দ্যাট ওইটাও কিন্তু লার্নিং ওই প্রজেক্টের, এবং এক ধরনের ক্রিটিক্যালিটি আসে ওখান থেকে, যে কতখানি সে নিল প্রজেক্টটাকে, একটা ইউজার ফিডব্যাক পর্যন্ত যাওয়া। তো এটা আমাদের প্রসেসে হয় কি, আমরা তো আসলে আমাদের বাংলাদেশের একটা, আমি যেটা বুঝি, আমি নিজে কনসালটেন্সি অনেক করি না, বা আমি অনেক বুঝি এরকমও না, আমি যেটুকু বুঝি যে আমাদের আর্থসামাজিক কনটেক্সট অনেক কিছুই আমরা আসলে করে উঠতে পারি না, আর অনেকের সুযোগ থাকলেও তারা হয়তো তাদের অনেক কাজ হয়তো তারা তখন করে উঠতে পারেন না। কিন্তু এইটা প্রসেসের ভিতরে আমি মনে করি যে মানে তুমি রাইটলি আইডেন্টিফাই করেছো যে এটা অবশ্যই একটা ক্রিটিক্যাল রিডিং অফ থিংস, ইটস নট অনলি দি ফর্ম, নট অনলি হাউ বিউটিফুল ইট ইজ পেইন্টেড, হাউ বিউটিফুল ইট ইজ ক্রাফটেড, বাট দ্য স্টোরিজ বিহাইন্ড এবং উইদিন, ভিতরের গল্পটা এবং পিছন থেকে কি করে আসলে জিনিসটাকে তৈরি হয়, এবং সেটার মধ্যে কোন কোন, সবগুলি তো এত সুইট না, দেয়ার আর থর্নি থিংস, তাই না? একটা প্রজেক্টের ভিতরে কাটা থাকে, অনেক জায়গায় থেমে যায়, প্রজেক্ট ছোট হয়, তাই না? দেয়ার আর লাইক মুভমেন্টস লাইফের মতোই। তো এই স্টোরিগুলি, যেটা তুমি, আমার মনে আছে তোমার ওই যখন তুমি তোমার অ্যাপার্টমেন্টটা যে অ্যাওয়ার্ড উইনিং প্রজেক্টটা যখন বলছিলে, তুমি একটা স্টোরি দিয়ে শুরু করেছিলে, আই স্টিল রিমেম্বার দ্যাট, দ্যাট ইজ আ নাইস ব্রিফ। ওদের মধ্যে কিন্তু সব গল্প ছিল, হারানোর গল্প ছিল, সেটাকে ফিরে পাওয়ার একটা আশা ছিল, তাই না? সো দ্যাট ওয়াজ এ ভেরি নাইস ব্রিফ। এরকম আমি মনে করি যে একটা ব্রিফিং থাকতে হয়, ক্রিটিক্যাল ব্রিফিং একটা প্রজেক্ট নিয়ে, শুধু নট অনলি দি সুইট থিংস, নট অনলি দি ফিনিশড আউটকাম, তাই না? খুব ম্যানিকিওর প্যাডিকিওর একটা আউটকাম না, কিন্তু দি স্টোরিজ বিহাইন্ড, কি ঘটছে এবং ভিতরে কি ঘটছে। তো এটা আমার মনে হয় যে সামহাও একটা লেভেল আমি মনে রিফ্লেকশন দরকার। সো দিস ইজ রাইটলি পয়েন্টেড আউট। মেবি আমাদের একাডেমিয়াতে মেবি এটাকে আরও মেইন স্ট্রিম করার সুযোগ আছে, মেবি এটা খুব ক্লিয়ারলি বা খুব এক্সপ্লিসিটলি এটা বলার দরকার আছে। ওকে, এটা বলার দরকার আছে। তবে আমরা এখন অ্যাকসেপ্ট করি না ওই যে আগের যুগের যে খুব ফ্ল্যাট কেস স্টাডিজ, এটা এখন অ্যাকসেপ্ট করি না। আমরা কি চাই, আমরা বলি আমরা কি দেখতে চাই ওখান থেকে। মুশকিলটা ছিল এরকম, অনেক ক্ষেত্রে হয়েছে, আমি জানি না, আমি বরাবরই সবকিছু জাজ করি, আমি ধরতে পারিনি হয়তো, কিন্তু আমি বলবো কেস স্টাডি ব্যাপারটা কি সেটা আমি বুঝি নাই আসলে। উদ্দেশ্যটা কি, এটা উদ্দেশ্যটা কি করব এটা থেকে? কেস স্টাডি 3টা হইলে ভালো না 2টা হইলে ভালো, এটাই বুঝতাম। হ্যাঁ, আচ্ছা সংখ্যা বাড়লে মনে হয় বেশি ভালো। তো আসলে এটা ন্যারেটিভটা কি, এটা আসলে হয়তো বুঝি। হ্যাঁ, সেমই ওই সব ভাই ওই প্রজেক্টের মতোই, উনি মানে মসজিদ প্রজেক্টটা নিয়ে কথা হচ্ছিল নাকি, ওনার যে নতুন যে মসজিদটা নিয়ে, উনি একটা লেখা দিয়েছেন, একটা হ্যাঁ লেখা দিয়েছিলেন, ওই লেখা দিয়ে, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ লেখা দিয়েছেন সব ভাই। কয়েকজন আর্কিটেক্টের কাজ স্টাডি করতে বললেন, 12 কি 13 জন, বা 12 কি 13টা প্রজেক্টের কথা বলেছেন। হ্যাঁ, সংসদ ভবন আছে, এর মধ্যে কয়েকটা প্রজেক্ট, মিলনার্স হাউজিং বা বিভিন্ন প্রজেক্ট। আচ্ছা, ওরা লিখেছে যে আসলে প্রজেক্ট স্টাডি করার গাইডলাইনটা কি। এটা একটু আমি সিরিয়াসলি বলতে, না এটা সিরিয়াসলি আমরা এটা করি, আমরা করছি এটা। আমরা বললাম যে ক্রিটিক্যালিটিটা আমরা এনশিওর করেছি যে একটা ক্রিটিক্যাল রিডিং থাকতে হবে, এবং ক্রিটিক্যাল হলেই তখন আসলে এই গল্পগুলি আসবে। কেন উনি এটা এভাবে করলেন, কেন আরেকভাবে করলেন না, কে করলেন আসলে।
তো আমরা ওই আগে যখন করেছি যে ওই আডলফ লুজার একটা বাড়ি ছিল না, যেখানে ওই যে উনি বললেন যে আপনার ওয়াইফকে ড্রেস চেঞ্জ করে আসতে বলেন, কারণ আমার বাড়ির সাথে এটা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, সেই মডার্নিজমের, আর্লি মডার্নিজমের। হ্যাঁ, ওই বাড়িটা আবার দেখতে গিয়েছিলাম প্রাগে গিয়ে আমি আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো তখন এইগুলিকে যে আমাদের এক ধরনের, যে আমি বলি হ্যাঁ এটা দরকার, হিরোইজম দরকার সবখানে, আর্কিটেকচার একটা হিরোইজম, কিন্তু এখন আসলে আমি মনে করি যে সময় আসছে তাতে হিরোইজমের থেকে মোর কোলাবোরেশন বেশি দরকার আর্কিটেকচারে। যদি উনি পড়তেই চান এবং আসলে যদি ওটা মনে হয় যে ওই, কারণ ওটা তো মালিকের, তার বাড়ি ওটা, তাই না, উনি পড়তেই পারেন, তো তার সাথে কি আসলে এটা কনফ্লিক্ট করবে, তাহলে আমি হয়তো ওনাকে বুঝি নাই, আমি হয়তো ওনাকে বুঝিনি, আমি কেন আরো ক্রিটিক্যাল প্রশ্ন করিনি আসলে, কেন আরেকটু ভিতরে ঢুকিনি। আর হঠাৎ করে ওর স্টিলের যে টিনের যে বাক্সটা ছিল ছাত্র জীবনে, সেটা যে সে ফেলে দিবে, এটা আমার ভাবার কোনো সুযোগ আসলে, আমার রাইট নাই আসলে। তো এই জন্য বললাম কমিউনিটি আর্কিটেক্টরা কিন্তু নিয়েই করে কাজটা, ওদের হয়তো চ্যালেঞ্জগুলো আরেক ধরনের, আমরা মেইন স্ট্রিমরা বলতেই পারি যে, ইভেন আমার কাছে মনে হয় কমিউনিটি আর্কিটেক্ট কথাটাই থাকা উচিত। হ্যাঁ, সবার আমি বললাম হচ্ছে জাস্ট টু বোঝানোর জন্য তারা কারা আসলে আর্কিটেক্টই বলে, আমি ক্লাসে তাই বলি যে তুমি আর্কিটেক্ট, কারণ এটা তো একটা ব্যান্ড, হ্যাঁ মানুষ, আমাদেরই মানুষ। হ্যাঁ, এটাতে ঢুকি না। হ্যাঁ হ্যাঁ, ওটা ওরা, আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, কারণ ক্যাটাগরাইজ করা, কিন্তু এটা বললাম জাস্ট টু বোঝানোর জন্য যে আসলে তাদেরকে মিন করছে আমরা। হ্যাঁ হ্যাঁ, সবার আর্কিটেক্ট। বাংলাদেশে যতগুলি স্থাপনা হয়, ব্যক্তিকেন্দ্রিক বাসাবাড়ি আছে, ইনস্টিটিউশনাল আছে, সরকারি, বেসরকারি, আধা সরকারি, বিভিন্ন আছে। আরেকটা বিশাল অংশ ভূমিকা রাখে হচ্ছে রিয়েল এস্টেট নির্মাতারা, ওরা। তো এটা এখন শুধু রাইট ঢাকা শহর, চট্টগ্রাম বা এরকম না, এখন এটা আসলে কনফাইন না, এখন অল ডিভিশনাল টাউনস, ইভেন ডিস্ট্রিক্ট টাউনগুলিতে রিয়েল এস্টেট ঢুকে গেছে অনেক ইলাবোরেটলি। কথাটা হচ্ছে, আমি রিয়েল এস্টেটের সেই যে গল্পটা শুনে আসছি, ওনাদের অনেক অবদান আছে যে আমি এই রেশিওতে বিল্ডিংটা নিব, এটাতে আমি এখানে কমার্শিয়াল বিল্ডিং করব। আমরা কি কোনো কিছু কি মিস করছি, অথবা নতুন কোনো প্যারামিটারস নিয়ে কি কাজ করা উচিত? অ্যাবসলিউটলি, আমার মনে হয় এটা খুবই রেলেভেন্ট প্রশ্ন, কারণ হাউজিং সেক্টরে আমরা অবশ্যই থ্যাঙ্কস টু দি ডেভেলপার যে তারা একটা বড় ভ্যাকুয়ামকে ফিল আপ করছে, বাট যাদের জন্য করছেন এই সংখ্যাটা আমার ধারণা হার্ডলি হয়তো কত 20% হবে, হার্ডলি, মানে যারা অ্যাফোর্ড করতে পারছে না দেখে, বিকজ এটা ওনাদেরও দোষ না, কারণ অ্যাফোর্ডেবল করতে হবে তো জিনিসটাকে। অ্যাফোর্ডেবল করতে হলে আমাকে টেকনোলজির ইনোভেশন করতে হবে, ম্যাটেরিয়াল, আমরা একটা বড় পার্ট অফ ম্যাটেরিয়াল কিন্তু আমাদের ইম্পোর্টেড, তাই না, এই রেভিনিউটা আমরা বাইরে পাঠিয়ে দিই, কিন্তু এই সেক্টরে কিন্তু ইনোভেশন খুব কম। মানে তুমি প্র্যাকটিসিং আর্কিটেক্ট হিসেবে নিশ্চয়ই তুমি রিয়েলাইজ করো যে আমাদের আসলে দেশি ম্যাটেরিয়াল কয়টা টোটাল জিনিসের ভিতরে, তাই না, আমরা কেন আমাদের উইন্ডোগুলি এখনও কাঠ দিয়ে বানাইতে পারি না, হোয়াটস রং ইন ইট, বিকজ ওখানে কিন্তু কাঠকে অ্যাফোর্ডেবল করা, অ্যাট দ্য সেম টাইম ওকে ওয়েদার প্রুফ করার জন্য যে টেকনোলজি, আমরা কিন্তু এটাকে ট্রাই করি নাই কখনো। দ্যাট উড হ্যাভ বিন দ্য মোস্ট বিউটিফুল উইন্ডোজ, তাই না। আমি ইম্পোর্টেড যে সেকশনগুলি কিনে আনছি অথবা অ্যাভারেজ যে সেকশনগুলি ব্যবহার করছি, বিশেষত স্লাইডিংগুলি তো অসম্ভব, কারণ ওর অর্ধেক খোলে আর অর্ধেক খোলে, ওটা উইন্ডোই না আসলে, যারা স্লাইডিং ইউজ করে একটু কম, আর আদারওয়াইজ যে প্রোফাইলগুলো আমরা সুইং প্রোফাইল ইউজ করি, এগুলো তো আমরা অনেক এক্সপেন্সিভ, আমরা মেজরিটিতে ইউজ করতে পারি না। তো একটা উইন্ডো, একটা ম্যাটেরিয়াল, একটা বিল্ডিংয়ের টেকনোলজিতে কিন্তু আমি দেখি যে ইনভেস্টমেন্ট আসলে খুব কম। আমার মনে হয় যে প্রাইভেট সেক্টরের বিষয়ত এরকম কোম্পানিজ, যারা বিগ কোম্পানিজ, তাদের একটা বড় অংশ আমি মনে করি যে R&Dতে, বিশেষত ম্যাটেরিয়াল এবং টেকনোলজি R&Dতে ইনভেস্ট করা উচিত। তাতে যেটা ঘটবে, ওনাদেরই বেনিফিট। এবার বলি, একটা গ্রুপ আছে কিন্তু নেগলেক্টেড পুরো সোসাইটিতে, স্লাম ডুয়েলার্স, একেবারে লোয়ার টায়ারে আছে তারা কিন্তু কম পে করে না। আমরা স্টাডিতে জানি যে তারা কিন্তু অনেক সময় আমাদের থেকে বেশি পার স্কয়ার ফিটে পে করে, আমরা জানি কিন্তু এটা একদম, তাই না। এবং এরকম না যে তার ক্ষমতা নাই, কিন্তু তার কাছে যাওয়ার মতো কিন্তু, মানে তাকে টার্গেট, তার যে নিড সেইটাকে ধরার মতো কিন্তু কোনো ইনিশিয়েটিভ নাই, কোথাও নাই। কিন্তু আমরা তারপরে খুব ইম্পোর্টমুখী, কিন্তু ইম্পোর্ট করে আনলে কখনোই আমরা অ্যাফোর্ডেবল করতে পারবো না কোনো জিনিসকে। মানে আমার কাছে, আমি এটা কোনোভাবে মনে করি না যে প্লেন ফেয়ার দিয়ে, আমি জাহাজিয়া করে ট্যাক্স দিয়ে ফুল সাবসিডাইজ করলে এটা সম্ভব না। আমার যদি লোকাল বেস, ম্যাটেরিয়াল বেস, যেমন বাঁশ, তাই না, ফ্যান্টাসি একটা ম্যাটেরিয়াল, তুমি কক্সবাজারে তুমি বুঝবা আছে, বাঁশ, উড। আমাদের একটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে, যারা কিন্তু খুব
কমে একটা ওই যে স্যাপউড টাইপের উডকে কিন্তু খুব হাই কোয়ালিটি উড বানিয়ে ফেলতে পারছে। আমাদের যে রিসেন্ট একটা আইবির ইনিশিয়েটিভ চলতেছে, ওই যে 100 হোমস এর একটা ইনিশিয়েটিভ চলছে, ওখানে কিন্তু বেশ অ্যাফোর্ডেবল ওয়েতে ওখান থেকে আনা কাঠ কিন্তু আমরা ব্যবহার করছি, রাইট এবং খুব লোকাল টেকনোলজি দিয়ে, এন্ড উই হ্যাভ পিপল ইন দিস কান্ট্রি, কিন্তু তারপরে কেউ ইনভেস্ট করছে না। এই ফিনিশ ম্যাটেরিয়ালস, এই পার্টিশন ম্যাটেরিয়ালস অ্যামেজিং কাজ করা যায় কিন্তু, তাই না? আমরা রিসাইক্লিং করছি না। টোটাল এত বড় কনস্ট্রাকশন ওয়েস্ট আমাদের, কোথায় যায় ওয়েস্টগুলি? এবং আমি কষ্ট পেয়ে থেমে যাচ্ছি একটা ম্যাটেরিয়ালের কথা বলি, প্রায় শুনছি ইট বন্ধ হয়ে যাবে। বলো, তা আমি ইট বন্ধ হয়ে যাবে এটা কেন, আমার সিমেন্ট ব্লক রিপ্লেসমেন্ট হবে কেন? এটা সিমেন্ট ইটসেলফ তো গ্রিন না। হ্যাঁ, এটা রিপ্লেসমেন্ট এটা কেন হবে? অ্যাবসলিউটলি। তো এটা নিয়ে তো আসলে গ্রিন না, কিন্তু এটা সো এখনো গ্রিন নিয়ে আমি ইনফ্যাক্ট এরকম একটা কাজ করছি এখন। আমি ইউনাইটেড হ্যাবিটের সাথে একটা কাজ করছি, ছোট একটা কাজে, রিসেন্টলি ছোট্ট একটা কাজে এই গ্রিনিং কি করে করা যায় এর একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি। তো ওইখানে ওরা কিন্তু এই জিরো সার্কুলারিটি, যেটা যে রিসাইক্লিংটাকে হাইয়েস্ট, ওইটাকে ম্যাটেরিয়াল রিসাইকেল করে ইকোনমির মধ্যে এটাকে যেন ওয়েস্টে পরিণত না হয়। এইটা কিন্তু আমরা এই ধরনের, তো আমার কথাটা হচ্ছে এরকম কিন্তু প্রচুর জিনিস আছে যেটাকে আমরা কিন্তু কাজ করতে পারি। এরা এই ইউরোপিয়ানরা ওরা কিন্তু অনেক এগিয়ে গেছে এগুলিতে। তো আমাদের লোকাল, আমি মনে করি কোম্পানিগুলি যদি ডেভেলপমেন্টদের কথা আসলোই, দে শুড নট অনলি ডেভেলপ বিল্ডিংস বাট অলসো ডেভেলপ টেকনোলজিস, অ্যাফোর্ডেবল টেকনোলজিস, অ্যান্ড ফর এ সার্টেন গ্রুপ অফ পিপল যারা এখনকার সিস্টেমের বাইরে। অ্যান্ড ইটস এ বিগ মার্কেট, যদি ব্যবসায়িক টার্মে বলি, তাদের জন্য এটা কিন্তু বিশাল একটা মার্কেটও, যেটা আনট্যাপড, তারা কিন্তু এটা ধরছে না কিন্তু। সো ইনোভেশন হলেই ইম্পোর্ট করে এটা হবে না। এটা যদি ইনোভেট করে, লোকালি ইউনিভার্সিটিগুলিকে নিজেরা R&D করতে পারে, ইউনিভার্সিটি কিছু ভালো ইউনিভার্সিটির সাথে তারা ফান্ড করতে পারে, এবং স্পেসিফিক টার্গেট করে বলবে যে আমরা এইগুলি দিয়ে বানাতে চাই, অর্গ্যানিক করতে চাই, গ্রিন করতে চাই, তাহলে কিন্তু এদেরকে সার্ভ করা সম্ভব। এবং তাহলে মানুষের ওই যে বললাম সামাজিক যেটা দায়িত্ববোধ, আমাদের রেসপন্সিবিলিটি ফুলফিল হয়, তাই না? এটা রেসপন্সিভ হয়, কারণ এগুলি কনটেক্সট থেকে আসবে এবং ব্যবসাও হবে আসলে। তো এরকম একটা জিনিস আমি মনে করি যে এখন জাস্ট সময় দেবে। আমার ধারণা এটা হতেই হবে, এটা হতেই হবে। মানে মানুষ এখন যখন বিপদে পিঠ থেকে যাবে, তখন কেউ না কেউ আগে আসবে এবং কেউ না কেউ করেও ফেলবে। বাট এটা আমার মনে হয় ডিসকোর্সে আসা উচিত। তো এই কোশ্চেনটা আমার মনে হয় খুবই ভালো কোশ্চেন, খুবই সময় উপযোগী প্রশ্ন। প্রোগ্রামের তো শেষ করতেই হয়। আমার মজা পাচ্ছি হচ্ছে যে আমার একটু স্মৃতিচারণ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি টাইপের। আর ওভারঅল একটা তো আমরা অনেকক্ষণ ধরে আজকে আসলে একটা স্কুলের বা কিছুটা সামগ্রিক সব স্কুল নিয়ে আলাপ করলাম। ওভারঅল আর্কিটেকচারাল এডুকেশনে পরিবর্তন কি দরকার, বা কোনো কিছু কি সময়ের সাথে সাথে শুরু হলো? তো অনেক বছর বাংলাদেশে আর্কিটেকচারাল এডুকেশন চলছে, ওভারঅলি কিভাবে দেখো? এটা আনসার করার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। আজকের মতো বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস থেকে আমি আসিফ মোহাম্মদ আহসানুল হক বিদায় নিচ্ছি। আমরা আজকে খুব লাকি যে খুলনা থেকে একজন বিভাগীয় প্রধান, যিনি স্থপতি তৈরি করেন, এবং উনি খুলনার ছেলে, উনি এসছেন শুধু এই প্রোগ্রামটার জন্য। তো এইটাতে আমি 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 যতটা আমরা এই প্রোগ্রামগুলি করি, প্রতিটাতে একজন স্থপতির তার যে রেসপন্সিবিলিটি, তার যে দরদ, এটা প্রকাশ পায়। উপলকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আসার জন্য। আমি বিদায় নিচ্ছি, আপনারা অপেক্ষা করবেন। আর উপল ওভারঅল আর্কিটেকচারাল এডুকেশন। আচ্ছা, আমার মনে হয় যে আর্কিটেকচারে একটা ফান্ডামেন্টাল, যেটা আমরা একটু আলাপ করছিলাম, যে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন হচ্ছে দ্য কোশ্চেন অফ মেকিং, তাই না? কীভাবে আমরা একটা জিনিসকে বানাতে পারি, বিকজ ইভেনচুয়ালি ক্রাফটে চলে যাই আমরা। এটা খুব দরকার, স্কিলটা তো দরকারই, বানাতেই হবে আমাকে শেষ পর্যন্ত। তো এর আগে আসলে থিঙ্কিং, যেটা আমরা কীভাবে ভাবি, সেটা কিন্তু ওই বানানোটাকে গাইড করে। থিঙ্কিংটাকে গাইড করে আসলে আমি কে, এই পৃথিবীতে আমার পজিশন কি, মানে আমি আসলে এথিক্যালি কেমন মানুষ, এই সোসাইটিতে আমি আসলে কি, সোসাইটিকে কীভাবে দেখি, বর্তমান পৃথিবীকে কী করে দেখি, ভবিষ্যৎকে কী করে দেখি, ওই যে দায়িত্বশীলতার কথা, আমি কোন দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত আছি, নিজের জন্য লাগলে আমি স্যাক্রিফাইস করব। তো এই জায়গাগুলি আমার কাছে মনে হয় এখন, বিকজ আমরা এখন যে স্কুলগুলি দেখছি, বা ইভেন ইনক্লুডিং আওয়ার স্কুল, আমরা যেটা হয় কি, আসলে সময় বিভিন্ন স্বল্পতার কারণে আমাদের ওই স্কিল অংশটাতে আমাদের ফোকাস হয়ে যায় বেশি। কারণ দুটাই লাগবে, থিঙ্কারও লাগবে, শুধু থিঙ্কিং আর্কিটেক্ট দিয়েও আসলে হবে না, মেকারও লাগবে। কিন্তু সম্ভবত ওয়েটেজটা, আমার যেটা বেশ 22 বছর পড়াচ্ছি আমি, আমার শিক্ষকরা হয়তো যদি দেখেন, বা যারা আমার কলিগ আছেন তারা আরও ভালো বলতে পারবেন, হয়তো অ্যাগ্রি করবেন, যে আমরা মোর স্কিল অংশটায়
কিন্তু ফোকাস করে ফেলছি বেশি। উই আর প্রডিউসিং ভেরি গুড ক্রাফটসম্যান, এক্সেলেন্ট স্কিলস সফটওয়্যারের বাইরে, ফর্ম মেকিংয়ে, মানে যেভাবে আমরা বলি না কেন, মানে আইকনিক, আমরা কিন্তু ফ্যান্টাস্টিক করছি আমাদের এই জেনারেশনটা। থিঙ্কিংয়ের জায়গাটা যেটা আসলে সোশ্যাল, ইকোনমিক বা এনভায়রনমেন্টাল রিয়েলিটিসগুলি যেটাকে গাইড করবে, আমার পজিশন ইন দিস ওয়ার্ল্ড, পজিশনালিটি বলি আমরা রিসার্চে, যে আমি আসলে কে, আমার ফুটিং কোথায়, কোথায় দাঁড়িয়ে আমি কথাটা বলছি, কারণ এন্ড অফ দ্য আমি তো মানুষ। সেই জায়গাটা আমি বলবো যে সেরকম আলোচনা বা সেরকম কোথাওই হচ্ছে না আসলে, যেটা আমার জন্য, মানে আমরাও পড়ি নাই, কিন্তু হয়তো আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে কিছু মানুষ এই কনসাস হবে, কিন্তু কারিকুলাম বা প্রসেসের ভিতরে কোথাও কিন্তু এটাকে আমরা খুব স্ট্রংলি এথিক্যাল, এটা শুধু আমাদের প্রফেশনে না, ইভেন ওভারঅল ইঞ্জিনিয়ারিং এডুকেশন দেখেন আপনি, বা দেখো প্ল্যানিংয়ে দেখো, এথিক্সের যে জায়গাগুলি আছে, তাই না, যেটা এনভায়রনমেন্টাল এথিক্স, সোশ্যাল এথিক্স, যেভাবে আমি বলি না কেন, এই জায়গাটা আমি বলবো যে মেডিকেল ডক্টরদের ভিতরে দেখো, আমাদের কিন্তু যত প্রবলেম শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। যা কিছু নিয়ে আমাদের এখন সামাজিক আলোচনা চলছে, অপরাধ চলছে, তাই না, আমরা যা যা দেখছি, প্রত্যেক দিনই দেখছি, প্রত্যেকটা মনে হচ্ছে আমরা ওইখান থেকে হরকাচ্ছি কিন্তু আমরা এথিক্যাল পয়েন্টটা থেকে। তো ওইটা কিন্তু ঠিক হতো, ওইটাই আমার থিঙ্কিংকে শেপিং করতো যদি আমি এথিক্যালি একটা হায়ার স্ট্যান্ডার্ডের মানুষ হতাম বা বানাতে পারতাম, হুইচ ইজ ইউনিভার্সিটি ইজ প্রবাবলি দি লাস্ট অপশন। এটা আসলে অনেক নিচ থেকে শুরু করার কথা, এটা স্কুল থেকে, বাসা থেকে, তাই না, যেটা হয় সেখান থেকে যদি শুরু হয়, বিশ্ববিদ্যালয়ে আমার ধরনের যে বিশ্ববিদ্যালয় এটাকে এগুলিকে আগাতে পারত, কিন্তু যেহেতু এটা আমাদের কোথাও নাই এই কথাগুলি বলা, তাই না, সুনাগরিক হওয়া এথিক্সের প্রশ্ন কিন্তু এটা, তাই না, ভালো মানুষ হয় এথিক্সের প্রশ্ন কিন্তু এটা, যেটা একটা সময় বলা হতো বাসাতে, জানি না এখন বলে কিনা প্যারেন্টসরা। তো এইটাই কিন্তু এডুকেশনেও আসছে, এবং এডুকেশনে এটা অভাব। আমাদের কোর্স আছে এথিক্স নাম করে, তাই না, আমাদের ফিলসফি কোর্স আছে, কিন্তু আসলে মানুষ বানানোর জন্য বা একটা ওরকম পজিশনালিটি তৈরি করার জন্য, একটা দায়িত্বশীল এথিক্যাল মানুষ বানানোর জন্য প্রবাবলি উই আর নট ডুইং এনাফ। এখানে আমার মনে হয় একটা বড় কাজ করার সুযোগ আছে। যেহেতু তুমি ওভারঅল সিনারিটা বললা, এটা অল প্রফেশনে তুমি ট্র্যাক করে দেখতে পারো, তুমি মেডিকেল প্রফেশনে দেখো, ইঞ্জিনিয়ারিং প্রফেশনে দেখো, প্ল্যানারদের ভিতরে দেখো, আমাদের এখানে দেখো, রুলস আর নট এভরিথিং, তাই না, রুলস তো এথিক্স ডিফেন আসলে, আইন আমরা ওইটা অনেক কিছু আমরা রুলে কিন্তু বলি, ধরে নেই যে এথিক্যাল একটা কারেক্ট প্র্যাকটিস হবে এই রুলটা, কিন্তু আমরা জানি কি ঘটে, তাই না, রুলস আর নট এনাফ। মানে আমি কোডে বিল্ডিং করলাম, বাট স্টিল আই ক্যান গো ফর ম্যানিপুলেশন অফ দি কোড, বিকজ আমি এথিক্যালি কিন্তু কারেক্ট না। তো এখন যে পৃথিবী আসছে, আমি মনে করি যে এইটা আসলে আমাদের 1 নাম্বার জিনিস একেবারে, মানে এটা না হলে এই পৃথিবীতে আমরা সাস্টেইন করবো না, এডুকেশনের আসলে কোনো মানে থাকবে না। সো এটা আমি বলে শেষ করে, আর তোমাকে এগেইন, তোমাকে বিটিআইকে ধন্যবাদ যে দূর থেকে আসা, ইট হ্যাজ বিন এ প্লেজার। আসাটা অত কষ্ট মনে হচ্ছে না এখন, চলেও যাবো একটু পরে, বাট আই থিঙ্ক এটা একটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা। তোমার সাথে এমনি আমার মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু এইভাবে কখনোই হয় নাই, বাট ইট ওয়াজ এ প্লেজার, হ্যাভিং দিস অপরচুনিটি অ্যান্ড গিভেন দিস। থ্যাংক ইউ ভেরি মাচ।